মোহাম্মদ জাফরি কোশ্চেন যে কোশ্চেন করছে এটা আমি বের না এটা সলভ করা যায় আমি দেখছি সলভ করে এটা একটু ঘুরে গেছে আমি একটু ইকুয়েশন দিয়ে সলভ করা মানে ভ্যারিয়েবল হ্যাঁ সেটা তো বললাম মানে একটা নির্দিষ্ট কোনো হয় যেটা বলে দিয়ে দিই নির্দিষ্ট মানের জন্য দুইটার জন্য কারেক্ট হবে গ্যারান্টি দেবো আমি যদি পরীক্ষা দিতাম আমি Alright, the final second boy. Good. Silent and good. गुरु কি অবস্থা রে গুরু দশকে চার তুমি কি আমাকে ডাকছিলা? তো ভুলে গেছি যদি করে থাকে তাহলে তো সবসময় কথা নাই থাক দিবেন কার করে কি এত দিতে রাখবে এই জন্যই তো কোনোদিন দিতে পারি না বলেছি কাকে দিব কিন্তু এই যে একবার বলো ভাইয়ার কাছে কবে এই কাউকে কবে আসবে এটা মানে অসীমতম ধারায় চলে গেছে ওকে তারা আসেন দেখি ভাই আমরা একটু গল্প করি ভাইয়া ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো কথা ইতে কি বলে ভাইয়া আমি আয়েশা আজকে অনলাইন করতেছি অফিস রুমে যে বলবি যে ভাইয়া অ্যারোসলের ডিপ পাঠাতেছে যে বলবি ভাইয়া অ্যারোসলের ডিপ পাঠাতেছে ভাইয়া বুঝি না কে দি কিছু কইতাছস নাকি হ্যাঁ ভাইয়া আমি আয়েশা আজকে অনলাইনে করতেছি ইংলিশ ভার্সন ও আচ্ছা আচ্ছা গুড এই তুই আজকে আসলে না তোর পুলসি আমি নিয়ে এসে বসে রইছি ভাইয়া হ্যাঁ ভাইয়া পরের দিন এসে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এই যে এক সপ্তাহের মধ্যে যদি হারায় যায় তাহলে কিন্তু আমার দোষ নাই হ্যাঁ না না হারাবেন না মনে কর যে রেডিয়েশন হইলো রেডিয়েশন চকলেট রেডিয়েশন হয়ে চলে তাহলে কিন্তু আমার দোষ নাই এই যে তোর জন্য আমি নিয়ে এসে রাখছিলাম তুলসী তুই এই আকাশ করলি ভাইয়া আমাকে কি ডাকছো ভাইয়া ওই যে আলমারিতে রেখে দাও বুঝি না আলমারিতে রেখে দাও ভাইয়া জি ডিপ সার্কেল না বইয়ে পাই নাই আমি তাহলে পড়ার দরকার নাই ডিপ সার্কেল নাকি বইয়ে পায় নাই বিনোদী বৃত্ত নাকি বইয়ে পায় নাই
আমি সিরিয়াসলি পাই নাই। আচ্ছা ভাইয়া সমস্যা নাই, তোর চোখ জি ভাইয়া, ওটা বইয়ে নাই। যাবো কয়েকদিন পর ডাক্তারের কাছে। হ্যাঁ তুই যদি যেতে চাস আমার সাথে চল যাস। কি ভাইয়া? বুঝি নাই বুঝি কথা। না বুঝি না। আমি আপনার কথা বুঝি নাই। ও বললাম যে কয়েকদিন পর আমি ডাক্তার দেখাইতে যাব চোখের জন্য, তুই আমার সাথে যাস। না, আমি চশমা পরেই খুঁজছি। আমি তপন স্যারের বইও পাই নাই, এই ইসাক জন্যই স্যারের তো বইও পাই নাই। এই জন্যই তো 5 টাকা তো চশমাটা সামনে একটা দেওয়া ছিল বুঝছিস, লেয়ার দেওয়া ছিল, যেটা হচ্ছে কখনো লাইট সিগন্যাল ট্রান্সফার করে না। ওকে এটাও ভাইয়া, কিছু হইলো? না পাইলে তো সুবিধা, না পাইলে সুবিধা না, সব সিলেবাসে নাই, সিলেবাস কমে গেল। ও আচ্ছা। তবে আমি যে অঙ্কটা করাইছি ডিপ সার্কেলের ওগুলো পুরাতন সিলেবাসের বইয়ে আছে, নতুন সিলেবাসের বইয়ে নাই। হ্যাঁ বুঝলাম। আচ্ছা হ্যাঁ, আমি আজকে একটু অন্যদিকে মুভ করব। আজকে একটু আগে আপনাদের গায়ের উপর কিছু চাপায়ে দেই, চাপাই দিয়ে আমি অন্যদিকে মুভ করি। সর্বপ্রথম চাপানোর মধ্যে যেটা ভাইয়া, বই খুললে কিছু সুন্দর সুন্দর টার্ম পাবেন। ওই চৌম্বক গ্রাহিতা, রেটেন্টিভিটি টাইপ কিছু, এইটা ওইটা হেন তেন, যে এই ভূচুম্বকের যে কয়েকটা ছোট ছোট প্যারামিটার, ওই চৌম্বক তীব্রতা, এইটা ওইটা, এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিন, এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিন। 2-1 লাইনের কিছু সূত্র আছে যেগুলো থেকে হলি ক্রস কলেজে পরীক্ষায় প্রশ্ন দেয় গয়ের জন্য, এটাও ভালো করে মাথায় রেখেন, ঠিক আছে? অন্য কলেজে দেখি নাই, হলি ক্রস কলেজে দেখছি, তো এই ঘটনাটাও ঘটছে, সেগুলো একটু ভালো করে দেখে নিন। তাহলে আপনাদের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, এই যে হ্যান্ড ওভার করলাম ডিউটি, এই হ্যান্ড ওভার কি করছি, ওই যে চৌম্বক গ্রাহিতা বা রেটেন্টিভিটি টাইপ জিনিসপত্র যেগুলো আছে ইত্যাদি ইত্যাদি, জিওম্যাগনেটের মধ্যে যে টার্মগুলো পাবি, ভূচুম্বকের মধ্যে যে টার্মগুলো পাবি, একটা একটা করে সবগুলো টার্ম একটু দেখে নিবি। রেফারেন্স সবচেয়ে ভালো হয় তপন স্যারের বই পড়লে। তপন স্যারের বইয়ের সাথে প্রামাণিক স্যারের বইটা যদি কেউ দেখো তাহলে ব্যাপারটা আরো সুন্দর হয়, বাট তপন স্যারের বই যেন কখনো মিসিং না হয়, তপন স্যারের বই মাস্ট। আর ইসহাক স্যারের বইটা না খোলাই ভালো। ইসহাক স্যারের বইয়ে বিক্ষিপ্ত ইনফরমেশন, অ্যাকুমুলেটেড ইনফরমেশন হচ্ছে তপন স্যারের বইয়ে, এবং এনরিচড অ্যাকুমুলেটেড ইনফরমেশন হচ্ছে প্রামাণিক স্যারের। তাই এগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম, এগুলো আপনারা দেখে নিন। আমি একটু অন্যদিকে যাব, আমি একটু মজার জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব আল্লাহর নাম নিয়ে। একটু যাই ভাইয়া তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া পুরাতন গল্প, এক গল্প তুই আমার মুখে আর কতবার শুনি? যতদিন তুই এরকম কোন ক্লাসে ঢুকবি, মানে কোন জিনিসপত্রের কিছু রাশি ক্যালকুলেশনের প্রত্যেকবারই শুনবি, কারণ এটা ছাড়া প্র্যাকটিক্যালি তুই কোনো কিছু দেখিসই না, মানে একদম ফেস করিস না কোনো কিছু। সেটা হচ্ছে ভাইয়া, আমরা ভর কাকে বলে থাকি বলতো ভাইয়া দেখি? আমরা ভর কাকে যেন বলি? যে কোনো একটা বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। এবার ওজন কাকে বলে? ভরকে জি দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে ওজন বলে। এবার বলতো ভাইয়া, একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ কত, এটা আমরা পরিমাপ করি কি? দিয়ে কিভাবে পরিমাপ করি? ওই যে আপনি রাস্তায় হেঁটে যাওয়ার সময় বলেন ওজন মাপেন 2 টাকা, ওজন মাপেন 3 টাকা, তো ওই ব্যাপারটা যে ঘটনাটা ঘটে ভাইয়া, একটু চিন্তা করে দেখেন, এরকম একটা প্ল্যাটফর্ম থাকে, এই প্ল্যাটফর্মের নিচে বেসিক্যালি স্প্রিং থাকে ভাই, আপনি যখন এর উপর এরকম করে দাঁড়ান ভাইয়া, আপনি এই স্প্রিং এর উপর কত বল প্রয়োগ করেন? mg বল প্রয়োগ করেন, তার মানে সে খানিকটা কম্প্রেসড হয়। তারপর সে বাধাদানকারী বল প্রয়োগ করে, তার মানে স্প্রিং কত বাধাদানকারী বল প্রয়োগ করলো, এক্স্যাক্টলি আপনি mg যে পরিমাণ বল দিয়েছিলেন সেটা। ওইখানে যেটা ক্যালকুলেটেবল থাকে, যেটা ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে স্প্রিং কি পরিমাণ রেজিস্টিভ ফোর্স দিচ্ছে, এটা ক্যালকুলেটেড, এটা ক্যালকুলেট করে। তাহলে স্প্রিং কি পরিমাণ বাধাদানকারী বল দিয়েছে? mg এর সমান। তাহলে ওই বলটাকে জি দিয়ে ভাগ করে আপনাকে উত্তর দেখায় যে তোমার ম্যাথ হচ্ছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ওজন সংজ্ঞায়িত হয়েছিল ভর দিয়ে, ওজনের সংজ্ঞা পেয়েছিলাম আমরা ভর দিয়ে, আর ওজনটা মেপেছি কি বলে, ভরটা মেপেছি কাকে দিয়ে ভাইয়া? ওজন দিয়ে। তাহলে একটু চিন্তা করেন, ওজনটা সংজ্ঞায়িত করলেন আপনি ভর দিয়ে, আর ভর মাপলেন কি দিয়ে? ওজন দিয়ে। ফিজিক্সের এরকম ঘুরি ঘুরি রাশি পাবেন,
আজকে থেকে এরপর থেকে এক্সাম্পল আমি এটার সাথে আরো একটা অ্যাড করতে পারবো, সেই ব্যাপারটা আমরা এখন একটু কথা বলার চেষ্টা করছি। সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স, যেটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। ওয়ালাইকুম আসসালাম, কিরে ভাই কেমন আছিস? হ্যালো, হ্যাঁ ভাইয়া এখন শুনতে পাচ্ছি। কি অবস্থা রে ভাইয়া, ভালো আছিস? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই যা ভাইয়া, তাহলে আমি আজকে যেতে পারবো না ভাইয়া, একটু ঝামেলার জন্য। ওই যে নাজমুল ভাইয়া উনি থাকবেন, আমি যেতে পারবো না আজকে। ওকে ভাই, ফ্রি পাইলে একদিন এসে ঘুরে যাস এমনিতেই। আচ্ছা চলে আসিস একদিন ঘুরতে, ঠিক আছে? ওই যে আলোকের পাশে যেটা, সেটাই আছে। ওকে ভাইয়া, হ্যাঁ আল্লাহ। আচ্ছা একটু দেখি ভাইয়া, ম্যাগনেটিক ফ্লাক্স। ও একটু আগে যে অমানুষের সাথে কথা বললাম, তোদের সিনিয়র আর কি, যে এবারে ওই অমানুষ সম্পর্কে কিছু বলতে গেলে মানে যা বলবো তাই মনে হয় কম হয়। ও মণিপুরের বাচ্চা ছিল, ওকে ছোটবেলা থেকে মানুষ করা বাচ্চা। এই টেস্ট পরীক্ষার আগে একদিন চাপাইছিলাম, হ্যাঁ, যে সারা জীবন তো খালি ম্যাথ আর ফিজিক্স আর কেমিস্ট্রি নাম্বার নিয়ে চিল্লাই, খুব চিল্লাই। এবার কত পারস একটু বায়োলজি নিয়ে চিল্লাম তো দেখি। টেস্ট পরীক্ষার পর এসে আমার এই সুন্দর করে ধান করে বলল, আমার কলেজের নাম এমবিসি, আমি টেস্ট পরীক্ষায় বায়োলজিতে 100 পেয়েছি। মানে এর কোনো কিছু যদি কোনো কালে বলছি, এরপরে ও আমারে আর সেই জায়গায় শান্তি থাকতে দেয়। মানুষের যে একটা স্যাটিসফ্যাকশন থাকে, যে ভেতর থেকে ওর স্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে ওর চেহারা দেখলে সেই স্যাটিসফ্যাকশনটা আসে। এই বাচ্চাটা আমি কি পাইছিলাম, আর দিনের পরিক্রমায় কি অবস্থায় নিয়ে এসেছি। মজার একটা পাবলিক ছিল। শেষ মোমেন্টে, এন্ডিং মোমেন্টে ওকে যখন ফিজিক্স নিয়ে ক্লাসে ঢুকি, তখন আমার কাছে একটা অনুভূতি আছে। আমার সেই অনুভূতি হচ্ছে, এটা আমি এই লেভেলে আর কি পড়াবো, এটা আমি এই লেভেলে আর কি পড়াবো, আর কি কি দরকার ওকে? আদৌ কোনো দরকার আছে? আদৌ কি ওর কোনো কিছু দরকার আছে? ওর শুধু একটা কিছু দরকার, সেটা হচ্ছে পরীক্ষার হলে সুস্থভাবে যে বসে, সুস্থ শান্ত ঠান্ডা একটা মাথায় পরীক্ষা, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। এই হচ্ছে সাংঘাতিক পাবলিক। তার নামও শুনবি, তৌফিক মাহমুদ। তৌফিক মাহমুদ যখন প্রথম আসতো, বুঝছিস, মণিপুরের একটা পাবলিক, দিহান আর তৌফিক দুটো নাম তো আমাদের কাছে একদম ওতপ্রোত ভাবে জড়িত। দিহান তৌফিক দুটো নাম ভাবে জড়িত। প্রথম দিকে ছিল দিহান তৌফিক, এই জন্য ভালো চিহ্নিত না, কারণ দিহান খুব বেশি মুভ করে আমাদের সাথে। তৌফিক আগে মুভ করতো, তারপর ওটা বাসায় বসাই দিয়েছি, এখন বাসায় বসে, কারণ বাসা থেকে বেরোলে ভেতরে ঢোকে না, ওই প্রোগ্রামিং এর কিট নিয়ে এদিক ওদিক ট্যারাং ব্যারাং করে দৌড়ায় বেড়ায়। ওর সকল কাজ হচ্ছে প্রজেক্ট রিলেটেড। হচ্ছে পাবলিক যখন 9 আসতো, তখন মণিপুরের ড্রেস পরে ইন করে এক পাশের জামাই দিকে এরকম এক পাশে, ঠিক আছে, একটু গোলগাল ছিল, ঠিক আছে, বেশ খানিকটা গোলগাল। তো একদম প্রথম দিকে, হ্যাঁ, ওর কিছু কথা খুব মনে পড়ে। প্রথম দিকে ভাই ওইটার সংজ্ঞা কেমন, কি হবে, ওইটা যদি 1 মার্কের জন্য আসে তাহলে কিভাবে লিখবো, যদি 2 মার্কের জন্য আসে কিভাবে লিখবো। তার মানে প্রথম দিকে আমি যখন ওকে প্রথম পাইলাম, মানে আমি কি পরিমাণ খারাপ মানুষ সেটা প্রথম দিকে যখন পাইলাম, তখন ওর গঘ নিয়ে কোনো টেনশন নেই, মানে গঘ নিয়ে যা হয় সেটা লিখবে, কিন্তু কখন নাম্বার তুলাই লাগবে, এটা হচ্ছে তার ইন্টেনশন। আর আমি এন্ডিং মোমেন্টে সব শেষে যখন ওরে ছাড়ছি, ও গঘ অ্যানসার করে। মানে ও
তাকাই না ওই দিকে যে ছেলে পারলে মুখস্থ করে সবকিছু লেখে। মানে আমার প্রথমে মনে হয়েছিল যে এই বাচ্চাটা সাংঘাতিক, মানে এই বাচ্চা সামহাউ কোন তারপরে সিলেবাস ওই চ্যাপ্টার আছে এই কয়েকদিন পর থেকে তার মধ্যে আর কোনো মানে একটা মানুষের র্যাপিড চেঞ্জ করতে থেকে আসে। আমার মা সবচেয়ে ভালো বলে যে আমার ভালো বাচ্চাটা কি বানাইলে তো চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স, হ্যাঁ, এটার ইউনিট কে বলা হয় হচ্ছে ওয়েবার, এটার একক হচ্ছে ওয়েবার। ভরের একক যেমন কেজি, একই রকম এটার একক হচ্ছে ভাইয়া ওয়েবার। তো এবার আসি সামনে একটু যাব ভাইয়া যে এই চৌম্বক ফ্লাক্স বলতে আমরা কি কথাবার্তা বলবো সেগুলো নিয়ে আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন এটা একটা বার ম্যাগনেট, এইটা হচ্ছে তার নর্থ পোল, এটা হচ্ছে তার সাউথ পোল। আমরা সবাই জানি ফোর্স লাইন এইভাবে বের হবে আর এইভাবে প্রবেশ করবে। তাহলে ফোর্স লাইনের গল্পগুলো যদি দেখতে চাই তাহলে এটা এরকম, এই একটু একটা ক্ষেত্রকে আস্তে আস্তে ডান পাশে পাঠাতে থাকে। একটা ক্ষেত্র নেন, মনে করেন এটা একটা ক্ষেত্র, এই সার্টেন ক্ষেত্রটাকে আপনি একটু আস্তে আস্তে ডান পাশে পাঠাতে শুরু করেন। এই ক্ষেত্রটা কি সেম ক্ষেত্র ভাইয়া, একই ক্ষেত্র। আপনার কি মনে হয় না যে আমি যত দূরে যাচ্ছি আমার এই ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা কমে যাচ্ছে? তো একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা বলরেখা মানে কি? ম্যাগনেটিক ফোর্স লাইন। এই তুই এখানে এসে ক্লাস করিস তো? তাহলে ইউনিট সারফেস দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফোর্স লাইন পাস করে সেই ব্যাপারটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, চৌম্বক প্রাবল্য, যেটার চৌম্বক ক্ষেত্র বলেছি এতদিন, যেটাকে এতদিন চৌম্বক ক্ষেত্র বলেছি সেটার নাম চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটাকে বি বলে ডাকতাম, বি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এবার তাহলে এই চৌম্বক ফ্লাক্স এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা একটু কষ্ট করে ফেরত যাব তড়িৎ ফ্লাক্সের কাছে। ইলেকট্রিক ফ্লাক্স, ব্যাক টু প্যাভিলিয়ন, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি সে গাউস লয়ের আশপাশ দিয়ে একটু ঘুরেন ভাইয়া। সেইখান দিয়ে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করেন ভাইয়া যে একটা পাত্রে 10 লিটার পানি আছে। এই 10 লিটার পানি এটাকে স্কেলার বলবেন না ভেক্টর বলবেন ভাইয়া? এই যে 10 লিটার পানি ডেফিনেটলি স্কেলার, কিন্তু এই পানিটাই সিরিঞ্জে তুলে সেইটাকে আমি জেট বানাবো, মানে ওয়াটার জেট বানাবো, ওয়াটার জেট বানাই ফেলবো ভাইয়া। তখন আমরা এটাকে কি বলবো? ডেফিনেটলি ভেক্টর। তাহলে স্ট্যাটিক ওয়াটার, যেটা স্ট্যাটিক ওয়াটার বা স্থির পানি ছিল সেইটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর ওই পানি দিয়েই যখন আমি জেট বানালাম তখন সেটা হয়ে গেল ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, এই ওয়াটার জেটকে যদি স্ট্যাটিক ওয়াটার বানাইতে চাই তাহলে কি করেছিলাম মনে করে দেখ। একটা ক্ষেত্রে যে বাড়ি মারছিলাম, এই যে পানি যে বাড়ি মারবে তারপর ওই পানিটা এসে স্ট্যাটিক ওয়াটার হিসেবে জমা হবে। তাহলে এই স্ট্যাটিক ওয়াটারটা আমরা কিভাবে পেয়েছিলাম? এই ওয়াটারটা আমরা কিভাবে পাইছিলাম? আমরা অবশ্যই ওয়াটার জেট নিয়েছি আর তার সাথে কোনো একটা কোয়ান্টিটি এসেছে, যে এই যে কোয়ান্টিটি তার মানে এরিয়া। আমরা জানি এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, জেট একটা ভেক্টর কোয়ান্টিটি, এই দুটো ভেক্টর মিলে একটা স্কেলার এনেছে, তার মানে অবশ্যই এটা ডট প্রোডাক্ট হিসেবে ছিল। দুইটা ভেক্টর মিলে একটা স্কেলার এনেছে, সুতরাং এটা ডট প্রোডাক্ট হিসেবে ছিল। সেই জন্য দেখেন জেট আর এরিয়া এই দুইজনের ডট প্রোডাক্টে আমরা স্ট্যাটিক ওয়াটার পেয়েছিলাম। এটাকে একটু অ্যানালজি থেকে সরেন, এটা তো আপনাকে বোঝানোর জন্য বলেছি, এই বোঝানোর রাজ্য থেকে সরেন ভাইয়া, তড়িৎ প্রাবল্যে আসেন। তাহলে তড়িৎ প্রাবল্য কি বলেছিলাম? যে একটা নির্দিষ্ট দিকে যে গল্পটা ঘটে সেইটা। আর এই প্রাবল্যের যে মান সেটাকে আমরা কি বলেছিলাম ভাইয়া? এইটাকে বলেছিলাম ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই এইটা যেটা ছিল সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ই। তাই নির্দিষ্ট দিকে স্ট্যাটিক ওয়াটার যেরকম ওয়াটার জেট, নির্দিষ্ট দিকে তড়িৎ
ফ্লাক্স যেটা ছিল সেটা ছিল আমাদের প্রাবল্য, আর প্রাবল্যের মান যেটা ছিল সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক একই রকম ভাবে ভাইয়া ম্যাগনেটিক ফ্লাক্স জাস্ট লাইক সিমিলার। আমার এই যে বি নামের যে গল্পটা আছে ভাইয়া, এই বি এর যে মান এইটা হচ্ছে ফাই, এই বি এর যে মান সেটা হচ্ছে ফাই। বাট একটু চিন্তা করতে হবে, আমরা এই জায়গাটায় একটু অন্যভাবে গল্প করে থাকি, সেই গল্পটা আমরা সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আসেন তো দেখি ভাই আমরা একটু গল্প করি, একটু গল্প করার চেষ্টা করছি ভাইয়া। মনে করেন ভাইয়া, মনে করছি ভাইয়া এই সারফেসটা হচ্ছে এ, মনে করছি এই সারফেসটা হচ্ছে এ। তাহলে সারফেস যদি এ হয় তাহলে এখান দিয়ে ম্যাগনেটিক ফোর্স লাইন এভাবে পাস করবে। এবার এই এ সারফেস দিয়ে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র বা বলরেখা পাস করে গেছে সেটা হচ্ছে ফাই। সারফেস এ দিয়ে বা ক্ষেত্র এ দিয়ে যে পরিমাণ পাস করে গেছে সেটাকে আমরা কি বলেছি ভাইয়া? ফাই। তাহলে একক ক্ষেত্র দিয়ে পার করেছে কতটুকু ভাইয়া? ফাই ডিভাইডেড বাই এ। আর একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ চৌম্বক বলরেখা পার করে গেছে এই পরিমাণটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা বি। তাহলে বি সমান হচ্ছে ফাই ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা পাস করে যাবে সেইটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তাহলে একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, এইখান থেকে আমরা ফাই সমান কি বলতে পারবো? একটু চিন্তা করে দেখেন ভাইয়া, বি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ফাই এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গা থেকে আমি গল্প বলতে পারবো ফাই এটা সমান হচ্ছে এ ডট বি। সেই জন্য আমরা বলে থাকি ফাই এটা সমান হচ্ছে এ বি cos থিটা। একটু চিন্তা করে দেখবেন ভাইয়া, একটু চিন্তা করে দেখবেন ভাইয়া, আমরা ফ্লাক্স ডেনসিটির ডেফিনেশন দিয়েছি কাকে দিয়ে? ফ্লাক্স ডেনসিটির ডেফিনেশন দিয়েছি দেখেন ফাই দিয়ে, এই যে ফাই দিয়ে। একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, ফাই ক্যালকুলেট করেছি কাকে দিয়ে? আমরা কিন্তু ফাই ক্যালকুলেট করতে পারি না, জানি না, এটা একটা আরবিট্রারি ইস্যু। একটা পদার্থের একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ, এটা ভর, আমরা জানি না আসলে এটা কত, ক্যালকুলেট করেছি কি দিয়ে? ওজন দিয়ে। ঠিক একই রকম এখান থেকে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স গেছে এটা আমি জানি না, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা আমি জানি না, তাহলে এটা নির্ণয় করা যাবে কিভাবে? ওই জায়গায় কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত, সেইটা যদি কোনোভাবে ক্যালকুলেট করে ফেলা যায় সেইখান থেকে আমরা ফাই ক্যালকুলেট করছি। তাই বি সংজ্ঞায়িত হয়েছে ফাই দি, আর ফাই ক্যালকুলেটেড হয়েছে ভাইয়া বি। তাই এই ব্যাপারগুলো খুবই সুন্দর, এই ব্যাপারগুলো খুবই খুবই সুন্দর, তাই এগুলো একটু ভালো করে মাথায় রাখবো। তাহলে ফাই সমান দাঁড়ালো এ বি cos থিটা। কারো কোনো আপত্তি আছে কিনা? কথা বলবেন ভাইয়া। ভাইয়া জি, এখানে বি কি নির্দেশ করে? আপনি 3 থেকে 4টা নাম বলেছিলেন, নামগুলো আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। আরেকটা কি যেন বলেছিলেন? আর কি বলছি? রেকর্ডে দেখে তারপর বলবো আপনাকে, ওটা নিয়ে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা থাকলো ভাইয়া চৌম্বক ফ্লাক্সের গল্প। তাহলে চৌম্বক ফ্লাক্স ক্যালকুলেট করা হয় এইভাবে। আপনারা মনে হয় বুঝে গেছেন, আমি একটু পুশ করে চ্যাপ্টার শিফট করছি, যদিও এই দুইটা চ্যাপ্টার দুইটা কেন আমি এদের প্রশ্নের উত্তরই আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারি। আমার কাছে আজ পর্যন্ত ক্লিয়ার না যে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 আলাদা কেন। তারপরও হয়তো এক চ্যাপ্টার অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই দুই ভাগ করে ফেলাইছি। একই তো জিনিস ভাইয়া, চৌম্বক ক্ষেত্রই তো এটা। হ্যাঁ সেম জিনিস, এরিয়া দ্বারা ভাগ হচ্ছে না, বুঝি না? এরিয়া দ্বারা। হ্যাঁ, একক ক্ষেত্রফল যে পরিমাণ থাকে এটাই তো তীব্রতা। এক কুলম্ব চার্জ যে পরিমাণ বল অনুভব করে সেটাই তো প্রাবল্য। তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বলরেখা থাকবে সেটাই তো প্রাবল্য। ঠিক আছে ভাই? ওকে, তাহলে ভাইয়া এবার আমরা আরেকটু সামনে আগাবো।
আবারও আমরা কিছু এক্সপেরিমেন্টের গল্প বলবো। ওকে, তবে এবারের এক্সপেরিমেন্ট একদম নাম ধরা মানুষের এক্সপেরিমেন্ট ভাইয়া। এই এক্সপেরিমেন্ট আপনার জগতে রেভলিউশন নিয়ে আসছে। এই এক্সপেরিমেন্টের জন্য আপনি আজকে ফ্যান ঘুরাইতে পারেন, মোটর ঘুরাইতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যা খুশি যত কিছু ম্যাগনেটিক ফিল্ডে ঘুরে, মোটর যেখানে যেখানে আছে, একবার চিন্তা করে দেখেন তো, মোটর না থাকলে কি, ইলেকট্রিক মোটর, অবশ্যই ইলেকট্রিক, ডিজেল মোটর না, ওটা থার্মাল মেশিন, ওটা অনেক আগেই তৈরি হয়ে আছে। তাহলে ইলেকট্রিক মোটর যদি না থাকতো তাহলে কি হইতো? আপনার বাসায় ফ্রিজ থাকতো না, আপনার বাসায় এসি থাকতো না, আপনার বাসায় ফ্যান থাকতো না, আপনার ওই যে এখন যে রিকশায় ইলেকট্রিক মোটর দেয় সেটা থাকতো না। তার মানে তারপরে আপনার যে বিভিন্ন রকম কম্পিউটারের সিপিইউ এর ফ্যান ঘুরতো সেগুলো থাকতো না। তার মানে এগুলো কিচ্ছু থাকতো না। একটু চিন্তা করে দেখেন, সেই মোটর যদি না থাকে, এক মোটর যদি না থাকে, ইলেকট্রিক মোটর যদি না থাকে, আপনার এই কমফোর্ট জোনটা কই যায়? তাই একদম নেসেসিটি যেটা, সেটা থার্মাল মেশিন দিয়ে গেছিল, বাট মানুষের যে কমফোর্টের জায়গা সেটা পুরোটাই এই ইলেকট্রিক্যাল মেশিনটা নিয়ে আসছে, তার সাথে এফিসিয়েন্সি বাড়াইছে। তাই সেই জায়গাগুলোর কথাবার্তা আমরা বলবো স্যার মাইকেল ফ্যারাডের কথা। তো স্যার মাইকেল ফ্যারাডে কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন। তার প্রথম এক্সপেরিমেন্ট আমরা একটু শেয়ার করার চেষ্টা করছি, ফ্যারাডে স্যারের ফার্স্ট এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্ট, তো ফ্যারাডে স্যারের ফার্স্ট এক্সপেরিমেন্টটা ছিল এরকম ভাইয়া, যে তার কাছে একটা ক্লোজড কয়েল ছিল। তার কাছে একটা ক্লোজড কয়েল ছিল, আর এইখানে তিনি একটা বার ম্যাগনেট নিয়েছিলেন। এইখানে তিনি একটা বার ম্যাগনেট নিয়েছিলেন। মনে করলাম এটা নর্থ পোল, মনে করলাম এটা সাউথ। তো স্বাভাবিকভাবে কি হয় ভাইয়া, নর্থ পোল থেকে ফোর্স লাইন এভাবে বেরিয়ে চলে যায়। কেন? এই এরকম, ওই এরকম করে ঘুরে এদিকে আসবে, লাইক দিস। এবার ফ্যারাডে স্যারের কি সব মাথায় ভূত উঠছিল, তো তিনি এই ক্লোজড কয়েলের মাথায় একটা গ্যালভানোমিটার কানেক্ট করে রাখছেন। এই গ্যালভানোমিটার কানেক্ট করার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো কারণে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাহলে কাঁটা টুকুস টুকুস করে নড়বে, কাঁটা টুকুস টুকুস করে নড়বে। চিন্তা করা যায়, একটা জাস্ট এটার সাথে এটা কোন রকম কোনো কানেকশন নেই, কোন রকম কোনো ডাইরেক্ট কন্টাক্ট নেই। ভাবিস না এটা আবার তার, এটা তো ইমাজিনারি লাইন, ফোর্স লাইন। তো এইটার সাথে এটা কোনো কন্টাক্ট নেই। এবার যে তিনি করলেন সেটা হচ্ছে বার ম্যাগনেটটার একটা রিলেটিভ মোশন তৈরি করলেন এটার সাথে। কেমন হইতে পারে? কয়েলটা স্ট্যাটিক, এইটা ফ্লাকচুয়েট করছে, হতে পারে এটা স্ট্যাটিক, কয়েলটা ফ্লাকচুয়েট করছে, হতে পারে দুইজন ফ্লাকচুয়েট করছে। তো হোয়াট এভার ইট ইজ, এই দুইটার মধ্যে একটা রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি তৈরি হয়েছে। তো আপেক্ষিক গতি তৈরি হলে বেসিক্যালি কি হয়, একটু ঠান্ডা মাথায় দেখো, বেসিক্যালি কি হয়, এই যে লুপগুলো আছে ভাইয়া, এই লুপগুলোতে চৌম্বক বলরেখার যে সংখ্যা এইটার পরিবর্তন হয়। এটাকে এরকম এরকম ঘোরালে এই যে লুপগুলো, সেই লুপগুলোতে চৌম্বক বলরেখার যে সংখ্যা এইটার পরিবর্তনটা দেখা যায়। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়। আর যখনই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, ওই যে ইলেকট্রন যেগুলো থাকে এর মধ্যে, আপনি তো জানেন ভাইয়া যে ওই ইলেকট্রন গুলো তো পরমাণুতে, কোনো ইলেকট্রন তো দাঁড়ায় থাকে না। এরকম কি কোনোদিন দেখেছেন যে কোনো একটা পরমাণুতে ইলেকট্রন স্ট্যাটিক ওয়েতে দাঁড়ায় আছে, সেটা তিরিং বিরিং করে নিচে বেড়ায়? তার মানে ইলেকট্রন একটা মুভিং চার্জ। একটা অ্যাটমের যে ইলেকট্রন, এটা মুভিং চার্জ, আর ওই মুভিং চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডে আসছে। তাহলে মুভিং চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডে আসা মানে কি ভাইয়া, ইট উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স। আর ওই ফোর্স যখন সে ফিল করে তখন ইলেকট্রন মুভ করা শুরু করে। আর ইলেকট্রন মুভ করলে কি তৈরি হয়? তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাই সেখান থেকে এই ফার্স্ট এক্সপেরিমেন্ট আপনাকে এনশিওর করে, যদি কোনো একটা কয়েল এবং ম্যাগনেটিক ফিল্ড এইটার মধ্যে রিলেটিভ মোশন থাকে, তাহলে ওই কয়েলের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হয়। আর ওই পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে এইটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাওয়া যায়। যতক্ষণ আমরা 9 এর বাচ্চা ছিলাম, 10 এর বাচ্চা ছিলাম, আমরা শুধুমাত্র জানি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হয়, তার মানে এখান দিয়ে কারেন্ট যায়। এবার আমরা অবশ্যই 12 এর বাচ্চা, তার মানে এখন আমাদের জানতে হবে এটা এদিকে যাবে না এটা এদিকে যাবে।
এখন আমাদের জানতে হবে এইটা যে কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে সে এই কারেন্টের ফ্লোটা পাওয়া যাবে, এই ব্যাপারটা আমাদের অবশ্যই এনশিওর করতে হবে। তো তার আগে তাহলে আমরা একটু একটা প্রসেসের নাম এই এক্সপেরিমেন্টের কাছ থেকে পেলাম। এই ম্যাগনেটের সাথে এইটার কোনো ডিরেক্ট কন্টাক্ট ছিল না, তারপরও একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড বা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কিভাবে এনশিওর করেছি, রিলেটিভ মোশন দিয়ে। তাই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের জন্য একটা কয়েলের অ্যাক্রসে একটা তড়িৎ চালক শক্তি আমি তৈরি করতে পেরেছি। এই যে প্রক্রিয়া, এইটাকে বলে হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমি এই এক্সপেরিমেন্টের আউটকাম হচ্ছে এটা ডেফিনেশন, তাই এই ডেফিনেশনটা আমি আগে একটু দিয়ে নেব ভাইয়া। তাহলে এক্সপেরিমেন্টের রেজাল্ট আগে লিখে নিন, এই এক্সপেরিমেন্টের রেজাল্ট আগে লিখে, তারপরের কথা পরে বলি। কোন বদ্ধ কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতি সৃষ্টি হলে, কোন বদ্ধ কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতি সৃষ্টি হলে। ভাই শুরুর লাইনটা আরেকবার বলো না। আচ্ছা ভাইয়া বলতেছি, কোন বদ্ধ কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতি সৃষ্টি হলে কুণ্ডলীতে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে, কুণ্ডলীতে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎ চালক শক্তি সৃষ্টি হয়। তড়িৎ চালক শক্তি সৃষ্টি হয় due to relative motion between a closed coil and magnetic field. Due to relative motion between a closed coil and magnetic field, variation of magnetic field is ensured in the coil. Variation of magnetic field is ensured in the coil, which results an EMF across the coil. আচ্ছা, এটা ছিল ভাইয়া এই ফার্স্ট এক্সপেরিমেন্টের আউটকাম বা রেজাল্ট। আর এটা থেকে আমরা একটা ডেফিনেশন পেয়ে গেলাম, সেটা ছোটবেলার ডেফিনেশন, সেটা হচ্ছে কি যেন বলছিলাম ভাইয়া, তড়িৎ চৌম্বক আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে চ্যাপ্টারের নাম যেটা দিয়ে শুরু ভাইয়া, আবেশ, সেটা হচ্ছে এই জায়গা থেকে ফার্স্ট এক্সপেরিমেন্টের আউটকাম। এটা আপনারা বুঝে গেছেন, তাই এটা মনে হয় বলার আর কোনো কিছু নাই। একটু খেয়াল করে দেখেন, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কোন বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎ চালক শক্তি সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলবো ভাইয়া, তড়িৎ চৌম্বক আবেশ। তাই সাথে একটু বলে নিতেই পারেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, ওই ক্ষেত্রে চুম্বকের সাথে কোনো ডিরেক্ট কন্টাক্ট থাকে না, এইসব আমরা জানি ভাইয়া, ওসব জানি, তাই বলার কিছু নাই। তাই এটা ডেফিনেশন কি আমরা বলতে হচ্ছে? আচ্ছা, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কোন বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে, কোন বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎ চালক শক্তি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে, তড়িৎ চালক শক্তি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ চৌম্বক আবেশ বলে।
the process by which an EMF is introduced. An EMF is introduced across a coil. Across a coil. An EMF is introduced across a coil due to variation of magnetic field. Is known as electromagnetic induction. Variation of magnetic field. জি Variation of magnetic field. হ্যাঁ, ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কোন বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎ চালক শক্তি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ চৌম্বক আবেশ বলে। বড় বড় ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে শুনেছি যে ফ্যারাডে স্যারের ফার্স্ট এক্সপেরিমেন্টের সিগনিফিকেন্স কি। যখনই ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো ভাইভা বোর্ড হয় সেটা ছোট লেভেলে বলতে পারি আপনার প্র্যাকটিক্যালের ভাইভা, আর একটু বড় হয়ে বিভিন্ন সেক্টরে ইভেন জব সেক্টরে যে এরকম মাঝে মাঝে কোশ্চেন ফেস করেছেন অনেক বড় ভাইয়া যে ফ্যারাডে স্যারের ফার্স্ট এক্সপেরিমেন্টের ইমপ্যাক্টটা কি, সিগনিফিকেন্সটা কি। আপনি সম্ভবত বুঝে গেছেন এই ফার্স্ট এক্সপেরিমেন্ট আপনাকে একটা প্রসেস ইন্ট্রোডিউস করে দিয়েছে যার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, এটা ছিল ভাই ফার্স্ট এক্সপেরিমেন্ট। এবার এই ফার্স্ট এক্সপেরিমেন্টটাকে আমরা একটু সুবিধা দেব, একটু সহজ নিয়ে আসবো। এই ফার্স্ট এক্সপেরিমেন্টের গল্পটা কেমন ছিল, সে পুরাতন আমলের রাজাদের মতো। রাজা বসে থাকবেন আর চারপাশ দিয়ে যে বড় বড় পাখা দিয়ে এরকম করে দড়ি দিয়ে টেনে টেনে বাতাস দিবে, এই আমলের মতো ছিল। যে কয়েল থাকবে, আমি এটা এরকম 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 করব। তো ভাই মানুষ বরাবরই আইসা, তো মানুষের এই যে এইটা মুভ করাইতে খুব কষ্ট হচ্ছিল, তাই এইটা থেকে তার সেকেন্ড এক্সপেরিমেন্টের গল্প তৈরি। ভালো কথা, আমি কিন্তু ফার্স্ট ল বা সেকেন্ড ল বলি নাই, এটা মাথায় রাখিস। ল পরের গল্প, আমি কিন্তু এক্সপেরিমেন্ট বলছি। সেকেন্ড এক্সপেরিমেন্ট কিছুই নাই ভাইয়া, একই গল্পই ঘটবে, একই গল্পই ঘটবে, কিচ্ছু নাই। এবার তিনি ম্যাগনেট নেওয়ার বদলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছেন। এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, চৌম্বক পদার্থ। এরপর এর গায়ে তার পেঁচাইছেন। আমার সারা জীবনে মনে হয় আমি এই একটা ছবি একটু আঁকতে। তো আমরা এরকম ভাবে একটু চিন্তা করে নিলাম। তো এবার যদি এরকম ঘটনাটা ঘটে তাহলে মনে হয় আমরা দেখতেই পাচ্ছি এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোনটা নর্থ পোল হবে, কোনটা সাউথ পোল হবে। এটা কিন্তু আমরা একদম ক্লাসের শুরুর দিকে পড়ে আসছি। তো এটা গ্রিপটা তাহলে কিভাবে করব? ডেফিনেটলি এইভাবে না, ডেফিনেটলি কিভাবে? এইভাবে। তো ডেফিনেটলি যদি এইভাবে হয় তাহলে পারে কি বলা যাইতে পারে, এই দিকে ফোর্স লাইন গম। তার মানে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এই যে গ্রিপটা করো ভাইয়া, অ্যারো দিয়ে কোন হাত দিয়ে যেন গ্রিপ করবি, তোর হাতে মোটা পাকাইছিলি কোনটা? আমি স্পষ্ট দেখছি তুই মোটা পাকাইছিলি, আমি দেখতে পাইছি যে তুই মোটা পাকাইছিস। না, আরে ভাই আমি গান জানি তো। আরে এমনি আচ্ছা, এবার আসি তো দেখি ভাইয়া, এবার একটু দেখবো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করে। হ্যাঁ, কারণ এই যে গ্রিপটা ডান হাত দিয়ে করতে হবে, আপনি যদি লেফট হ্যান্ডেড হন তাও ডান হাত দিয়ে করতে হবে, কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে গ্রিপ করি তাহলে দেখেন অ্যারো সাপোর্ট করে না। আপনারা দেখছেনই ভাই, এইভাবে গ্রিপ করতে গেলে এটা এরকম হয়, অ্যারো সাপোর্ট করে না। এইভাবে গ্রিপ করেন, দেখেন অ্যারো সাপোর্ট করে। সেজন্য এইভাবে গ্রিপ করলে রিলিজ দ্য থাম, তার মানে এই যে ফোর্স লাইন বেরিয়ে যাচ্ছে। তাহলে এই দিক থেকে যদি ফোর্স লাইন বেরিয়ে যায়, ডাম 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 করে বের করে দেন। এবার এই যে দেখেন এটা ছিল এসি, এটা এসি হওয়ার কারণে এটা কি ছিল? অল্টারনেটিং অ্যাটিটিউড। তাহলে এটা যদি অল্টারনেটিং অ্যাটিটিউডের হয়, এই বেচারা কি হবে? অল্টারনেটিং অ্যাটিটিউডের।
তাহলে আমি কি আপনাকে ওই একই জিনিস করেছি না ভাইয়া? আপনার কি লাগতো? আপনার কি এই মুভমেন্ট লাগতো না পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র লাগতো? তাহলে এটা বলেন। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র লাগতো। আমি কি এটা দিয়ে সেটা নিশ্চিত করি নাই আপনার কাছে? তাহলে আমি এই এসি সোর্স দিয়ে আপনার সেই কাজটা নিশ্চিত করে দিচ্ছি যে এইটা যেহেতু কারেন্টটাই পরিবর্তনশীল, তাহলে আমার চৌম্বক ক্ষেত্রটা হবে পরিবর্তনশীল। আর এই চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয়ে থাকে, তাহলে সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে এর অ্যাক্রসে একটা ভাইয়া potential পরিবর্তনশীল মানে কি? পরিবর্তনশীল মানে কি? ভেরিয়েবল। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক পরিবর্তনশীলের ইংরেজি তুই পারস না? এখন পড়ার মাঝে দিয়ে ভাইয়া তুই আচ্ছা, তাহলে এই জায়গায় একটা ইএমএফ ইন্ট্রোডিউস হবে, আর আমি এই ব্যাপারটা নিয়ে আর চিন্তা না করি। প্রসঙ্গত উল্লেখ্য, আমি কিন্তু এক্সপেরিমেন্টে আছি, আমি কোনো লতে যাইনি, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে ইএমএফ তৈরি হবে। ইএমএফ তৈরি হলে কারেন্ট পাওয়া যাবে। যে ইএমএফটা তৈরি হয় সেটাকে বলে ইনডিউসড ইএমএফ, যেটা ইন্ট্রোডিউসড হয় সেটাকে বলে ইনডিউসড ইএমএফ, আবিষ্ট তড়িৎ চালক শক্তি, আবিষ্ট। আর এইটার জন্য যে তড়িৎ প্রবাহ পাবো সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইনডিউসড কারেন্ট। ওকে, এক্সপেরিমেন্টের গল্প থেকে শুনলাম। জি হ্যাঁ, ডিসি দিয়ে আপনি ম্যাগনেট বানাইতেন, তারপর ম্যাগনেটকে আপনি নামাইতেন। ভাইয়া হ্যাঁ বলেন। বা ইএমএফ দিয়ে কি বলেন বুঝিনি, আমার নেট প্রবলেম হচ্ছিল। আরেকবার বল ভাইয়া, তাহলে বলে দিব। ইএমএফ লেখা ছিল, কি বলছিলেন শুনতে পাইনি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ, যেটা ওইটা ইন্ট্রোডিউসড হয় সেজন্য এটাকে বলেছি ইনডিউসড ইএমএফ, আর ওইটার জন্য যে কারেন্ট পাওয়া যায় সেটাকে আমরা বলেছি ইনডিউসড কারেন্ট। ওকে ভাই, ওকে, এবার আমি একটু রাজ্য চেঞ্জ করব। রাজ্য চেঞ্জ করে আমি একটু সলিনয়েড নামের একটা গল্প বলবো। রাজ্য চেঞ্জ করে আমি একটু সলিনয়েড নামের গল্প বলবো। ভাইয়া, জি, সলিনয়েড না কামিং ফ্রাইডেতে পড়ানোর কথা ছিল। আর সবকিছু কি আর থিওরিটিক্যাল মিলে? আচ্ছা ভাইয়া সেকেন্ড এক্সপেরিমেন্টের রেজাল্ট নাই? বুঝি না। সেকেন্ড এক্সপেরিমেন্টের রেজাল্ট নাই? হ্যাঁ, সেকেন্ড এক্সপেরিমেন্টের রেজাল্ট আছে তো, তো যে বল। ম্যাগনেটকে আর দৌড়াদৌড়ি করার লাগবে না, ঠিক আছে? তার মানে সেকেন্ড এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। ইংলিশে AC current can produce AC magnetic field. তাসলামি, আচ্ছা একটু দেখো, এই যে তোমাদের পছন্দের জায়গা একটু সাইজ ছোট হয়ে গেছে, তোরা নাইতে অনেকেই পিটানো দরকার হয় না, সেজন্য সাইজ কমে গেছে। আগে তো 2-in-1 ভার্সন থাকতো, লম্বাটা দুইটা কাজে একসাথে চলতো, তো তোদের অনুপস্থিতিতে দেখ এটাও ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো তারের যে কুণ্ডলী, এটাকে সলিনয়েড বলে না। যদি কোনো একটা তার কুণ্ডলী দণ্ড চুম্বকের মতো আচরণ করে, যদি কোনো একটা কয়েল একটা বার ম্যাগনেটের মতো আচরণ করে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে সলিনয়েড। তাহলে সলিনয়েড কখনোই এটা না যেটা তার কুণ্ডলী, নেভার এন্ড এভার, কোনোদিনই ছিল না, কোনোদিন থাকবেও। তার কুণ্ডলীকে সলিনয়েড বলে না। সলিনয়েড কোনটা? যদি কোনো তার কুণ্ডলী এই যেরকম ভাবে তার পেঁচাবো, ভালো কথা, আর এরপর যদি সেটা কি করে একটা বার ম্যাগনেটের মতো আচরণ করে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে সলিনয়েড। তাহলে একটু লিখবো ভাইয়া, এটা খুবই জরুরি। আমি জানি না যে বোকা বাক্সের মধ্যে যারা আছেন তাদেরকে কিভাবে বুঝাবো, কষ্ট করে বুঝে নিয়েন, আর যারা আছেন তারা ইনশাআল্লাহ বুঝবেন। তাহলে একটু দেখছি ভাইয়া, কোন তার কুণ্ডলী একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করলে তাকে সলিনয়েড বলে। If a coil acts like a bar magnet, if a coil acts like a bar magnet, then it is known as solenoid. তাহলে কোন তার কুণ্ডলী একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করলে তাকে সলিনয়েড বলে।
ভাই সবাই একটু পানি টানি খেয়ে নাম তো, পানি টানি খেয়ে একটু নড়ে চড়ে বসেন। একটা বার ম্যাগনেটের বৈশিষ্ট্য আগে দেখেন, একটা বার ম্যাগনেটের বৈশিষ্ট্য আগে দেখেন ভাইয়া। বার ম্যাগনেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা দুইটা পোল থাকবে, আর এই নর্থ পোল দিয়ে ফোর্স লাইন হবে আউটওয়ার্ডস আর সাউথ পোল দিয়ে ফোর্স লাইন হবে ইনওয়ার্ডস। এখন প্রশ্ন হলো যে তাহলে এইটাকে যদি আমরা কোনো কারণে সলিনয়েড বলতে চাই, এইটাকে যদি কোনো কারণে আমি সলিনয়েড বলতে চাই, তাহলে ডেফিনেটলি এটা একটা বার ম্যাগনেটের মতো আচরণ, আর এটা যদি বার ম্যাগনেটের মতো আচরণ করতে চায় তাহলে তার দুইটা পোল লাগবে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এখন আমাদের কোশ্চেন হচ্ছে তাহলে কোনটা নর্থ পোল হবে কোনটা সাউথ পোল হবে, কোনটা নর্থ পোল হবে কোনটা সাউথ পোল হবে, এবং আপনাকে এনশিওর করতে হবে নর্থ পোল দিয়ে এটা হবে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস আর সাউথ পোল দিয়ে এটা কি হবে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস। এটা এনশিওর করতে হবে। তো ভাই আগে ফাঁকিবাজি করে দেখে নেই, মনে করছে এটা এরকম, এটা যদি এরকম হয় আপনি ক্রস সেকশনাল ভিউ এর দিকে তাকাবেন। ক্রস সেকশনাল ভিউ যেটা, এটার উপর যদি তার পেঁচায় দেই তাহলে এটার ক্রস সেকশনাল ভিউ কোনটা হয়? এইটা, এই যে এটা। একটু চিন্তা করেন এবার প্লিজ, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন। মনে করেন আপনার তারটাকে এরকম করে পেঁচানো হয়েছে, যে এরকম ভাবে পেঁচানো হয়েছে, মনে করেন তারটাকে এইভাবে পেঁচানো হয়েছে, ভালো করে দেখেন এই যে এরকম ভাবে পেঁচানো হয়েছে, এই যে এরকম করে পেঁচানো হয়েছে। আপনি তারটাকে যদি এভাবে পেঁচান তাহলে ফোর্স লাইন কোন দিক দিয়ে, এদিক দিয়ে কি হবে ভাই? বের হয়ে যাবে। একটু ভালো করে সবারই দেখতে হবে ভাইয়া, একটু স্লো মোশনে এদিকে আসেন। এভাবে যদি পেঁচানো থাকে এই পাশ দিয়ে কি করবে ভাই? প্রবেশ করবে। এই যে দেখেন জাস্ট লাইক দিস, এইভাবে পেঁচাইছি, এইভাবে পেঁচালে সেটা এই দিক দিয়ে কি হবে ভাইয়া? প্রবেশ করবে, আর এই দিক দিয়ে সেটা কি হবে ভাইয়া? বেরিয়ে যাবে। কোনো আপত্তি আছে? তাহলে যদি এইভাবে তার পেঁচানো থাকে, যদি এইভাবে তার পেঁচানো থাকে তাহলে এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, মানে এটা হবে নর্থ পোল, আর এই পাশ দিয়ে প্রবেশ করবে তার মানে এটা হবে সাউথ। একটু ঠান্ডা মাথায় এখন চিন্তা করতে হবে যে এইভাবে যদি যায় তাহলে এই যে দেখেন তার কুণ্ডলী কিভাবে পেঁচানো ছিল এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে যদি পেঁচানো থাকে তাহলে এই হচ্ছে আপনার সেই তার পেঁচানোর ডিরেকশন, এই যে তার পেঁচানোর ডিরেকশন। তাহলে তার পেঁচানোর ডিরেকশনটা দেখেন তো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? একটু দেখেন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। কোন আপত্তি আছে? at that moment এই পাশে একই রকম ভাবে আমি এবার দেখেন তো এইটাই কি হয়েছে ভাইয়া? ওই যে দেখেন এটা তো এরকমই ছিল, আমি তো কিছু চেঞ্জ করি না, আমি যেভাবে ছিলাম জাস্ট এই যে এটাই তো ছিল আমার হাত, এটাই তো আমার হাত ছিল, এভাবেই আমি দাগ দিয়ে নিছি। দাগ নেওয়ার পর আপনাকে দেখাচ্ছি দাগটা কি হয়েছে। দেখেন তো ভাইয়া দাগটা ক্লকওয়াইজ। তাই তার কুণ্ডলীর যে ক্রস সেকশনাল ভিউতে, তার কুণ্ডলীর যে ক্রস সেকশনাল ভিউতে তড়িৎ প্রবাহ এরকম ক্লকওয়াইজ থাকবে, ক্লকওয়াইজ থাকবে, সেটা কি হবে ভাইয়া? সাউথ পোল। আর যেটা কি হবে ভাইয়া? অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, সেটা কি হবে ভাইয়া? নর্থ পোল। তাহলে কয়েলের যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল থাকবে, আই এর অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল পাবেন, সেইটা হবে হচ্ছে আপনার নর্থ পোল, আর যেখানে আপনি ক্লকওয়াইজ পাবেন সেইটা হবে আপনার সাউথ পোল। বুঝাইতে পারছি না পারি নাই? কথা বলেন ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এবার কথাটার আর্গুমেন্টে যাওয়া যায় কিনা দেখি তো। ভাইয়া জি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আরেকবার একটু বলবেন, আমার উল্টা গেছে। এবার দেখ ভাইয়া, এই যে দেখ আমি আমার হাতটা দেখতে পাচ্ছিস? হাতটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ এই দেখতে পাচ্ছিস হাতটা? জি ভাইয়া। তাহলে ওই অনুসারে আমি অ্যারোটা মেরেছি। হুম, এই অ্যারোটা তোর কাছে দেখে কি মনে হয়? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই মাথা দিয়ে ফোর্স লাইন কি হয়ে যাচ্ছে ভাই? দেখ তো, আউটওয়ার্ডস আই মিন বের হয়ে যাচ্ছে। তার মানে এটা নর্থ পোল। হ্যাঁ তাহলে সলিনয়েডের যে ক্রস সেকশনে
অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট থাকবে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? নর্থ পোল। নর্থ পোল। এবার আসো সেম ভিউতে, এই যে দেখো ভাই আমার হাত একটু উঠাই নাই, এই যে এইভাবে রেখে দিছি, ওকে, দিয়ে আমার আঙুলটা যেরকম ছিল এরকম একটা প্যাচ মারছি, আর এই প্যাচ মারার পর আমি তো এই পাশ দিয়ে দেখতে পাইতেছি, তুই কি পাইতাছস? না। তাহলে একটু ঘুরি, এই যে দেখ ভাইয়া, তাহলে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ। তাহলে যে পাশ দিয়ে ক্লকওয়াইজ মুভ করেছে সেই পাশ দিয়ে কি হয় ভাইয়া? ভেতরে প্রবেশ করে যায় না? হ্যাঁ। ভেতরে প্রবেশ করে যায়, তখন সেইটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? তখন সেইটাকে বলে থাকি সাউথ পোল। ঠিক আছে ভাইয়া, বুঝা গেছে? তো এতক্ষণ তোরা আমার সাথে আর্গুমেন্ট তুলতেই পারিস ভাই, এমনি পেঁচাইছে একটু, এমনি পেঁচান না। ভাই বুঝছি, কিন্তু আমারটা কেন জানি উল্টাই যাচ্ছে, বুঝতেছি না। কারণ তোর মানসিকতাই উল্টা। আচ্ছা একটু দেখি ভাইয়া, তো এতক্ষণ তো এমনি পেঁচাইছিলাম, এবারে এমনি পেঁচাই না, এই যে এমনি, এই যে দেখো ভাই এমনি, ওকে, এমনি পেঁচাইলে আমার বুড়া আঙ্গুল কি হয়? বের হয়, তার মানে এটা কি হবে? নর্থ। তাহলে আমার আঙ্গুলের মতো অ্যারো দাও, আমার আঙ্গুলের মতো অ্যারো দাও। দেখো ভাইয়া অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? অ্যান্টি। সো অ্যান্টি ক্লকওয়াইজ পোরশনে আমি কি পাবো? এইটা পাবো নর্থ। এবার একই মুভমেন্টে আমি আমার হাত দিয়ে এখানে একটু দিয়ে নিলাম, টুকুস টুকুস। এবার তোরা দেখ, এই যে এইভাবে আসছিল, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ রে? ক্লকওয়াইজ। তাহলে যেদিক দিয়ে ক্লকওয়াইজ সেটা কি? সাউথ। তাহলে যে ক্রস সেকশন দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট থাকবে সেটা কি হবে? নর্থ। আর যেটা দিয়ে ক্লকওয়াইজ মুভমেন্ট থাকবে সেটা কি হবে? সাউথ। ক্রস সেকশন, এটা যেন মাথায় রাখো। তো আমাদের বইয়ের বেসিক প্রবলেম কোথায়? তো আমাদের তো এই ক্রস সেকশন দেওয়া থাকে না, আমাদের এই যেরকম করে তার দেওয়া থাকে, এরকম তার দেওয়া থাকে, তার দিয়ে বলে যে এবার আসো ভাইয়া কথা বলো। আমার নিজেরই মাথায় ঘুরে। এবার এইটার কোনটা নর্থ কোনটা সাউথ? আমার ধারণা এইভাবে, আমি যদি এইভাবে ডানে নর্থ বামে সাউথ। হ্যাঁ অ্যারো দেওয়া আমার কোনো আপত্তি নাই, আর এটার উপর কেমনে পেঁচানো আছে সেটা দিয়ে কি বোঝা যায়? আচ্ছা তাহলে এই লুপটাকে একটু টেনে বের করে দিই, এই লুপটাকে টেনে বের করে নিয়ে চলে আসলাম, এই যে এই সার্কেল, হ্যাঁ এই যে এটাই তো। এবং আমরা এই সার্কেলটা কি বলে? এই সার্কেলের ভেতর দিকে কোনটা আছে? ওইটা। তাহলে ভেতরের পাশ হচ্ছে ওইটা, যে ভেতরের দিকের পোরশন। তাই আমার কাছে এই জায়গাটা দেখে বুঝানো খুব টাফ, এবং আমি নিজে পারবো না, সেজন্য আমি যাবই না, যেগুলো তো আমি যাই না। এই যে বুঝা দিছি, এরপর থাকতে, ঠিক আছে, বুঝা দিছি থাকবে। তোমার তো আঙুল নাই না, একটু পরে বলবে যে দিক দিয়ে তো আগাইলে অন্যায় হয়ে যায়, তাই না? এদিক দিয়ে আগাইলে তো অন্যায় হয়ে যায়, যেদিক দিয়ে আগাইলে তো অন্যায় হয়ে যাবে, এটা তো নাই, আল্লাহ তো দেয় নাই এটা। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এইটার মধ্যে কোনটা ভেতরে আর কোনটা বাইরে সেটা ফাইন্ড আউট করা খুব জরুরি। তার মানে এইটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ফেজ যদি আমরা একদম সলিড ভিজিবলি বলে না দেই। এখন তুমি কি বলবা? এই তারটাকে তুমি প্রথমে কি করছো? প্রথমে উপর দিয়ে দিছো না প্রথমে নিচ দিক দিয়ে দিছো? এটা কি বোঝা যায়? আবার বলিস না ভাই উপরে আঁকা আছে, কিন্তু উপরেরটার সাথে কিছু আঁকিনি, আমি আন্দাজে আঁকছি, এটা নাই। তাহলে এবার তুই আমাকে প্রথম কথা বল, এটা দিয়ে কি কোনোভাবে বোঝা যায় যে ভাইয়া ওইটা ভেতরে এটা বাইরে? মানে তারটা প্রথম প্যাচটা আপনি, এটা হতে পারে কি প্রথম প্যাচটা উপর দিয়ে গেছে, এই যে দেখ ভাই প্রথম প্যাচটা উপর দিয়ে গেছে, দিস ইজ আ কেস। এবার কেসটা যদি এরকম হয়, প্রথম প্যাচটা নিচ দিক দিয়ে গেছে, তাহলে এখন আমার চিত্র কোনটা বলে? প্রথম প্যাচটা কি আছে?
আমার এই যে দেখ ছবিটা ভালো করে দেখ, এই যে এরকম ছবি, এইরকম ছবি, যদি এইরকম ছবি হয় তাহলে আমাকে একটু কষ্ট করে বলে দিতে হচ্ছে, একটু ভালো করে দেখি না, আমরা দেখলে বুঝতে পারবে, বিশেষ করে যারা সামনে আছি তারা তো কোনো সমস্যাই হবে না। একটু খেয়াল করেন, এই দেখেন প্রথমটা নিচ দিয়ে না ঢুকছে আর শেষেরটা কি হয়েছে, বাইরে দিয়ে নামছে। তো আপনি যদি এখন বলেন যে এই যে শেষের যেটা, সেইটা কি আপনি এই যে এইভাবে নেমে যাওয়াটা, এই নেমে যাওয়াটাকে কি আপনি ওই পাশ দিয়ে যাওয়াটা বলবেন না, যে এটা এরকম নেমে যাচ্ছে? এটা কি কোনোভাবে বুঝায় যে এটা এরকম হয়ে উঠে আসছে? এই দেখেন, তাই সেই জন্য সবসময় বলি সলিনয়েড যখন ফাইন্ড আউট করবেন জীবনে কোনোদিন লেফট টার্মিনালে তাকাবেন, কোনোদিন না, ঝামেলা করবেন, জাস্ট আই দিবেন হচ্ছে রাইট টার্মিনাল। এই দাগ আপনাকে অনেক কিছু বলে দেবে, এটা অনেক কনফিউশন তৈরি করবে, বাট এটা ডিসিশন দেবে। এই দেখেন শেষ মাথাটা কি বলে, এটা এরকম করে যে ওইদিকে বের হয়ে যাচ্ছে, তার মানে এটা হইতে পারে না, এই যে সামনে যে বের হচ্ছে না, সে কি হচ্ছে, শেষ মাথাটা কি হচ্ছে, ওই দিক দিয়ে বের হচ্ছে। তাই প্রথম মাথা মুড়ি কিনা খাক, প্রথম মাথা আমি বুঝি না, প্রথম মাথা আমার জানানো দরকার। শেষ মাথায় কি হচ্ছে, শেষ মাথা দিয়ে সে এরকম ভাবে নিচে নামতেছে, এই যে শেষ মাথা দিয়ে নিচে নামতেছে। প্রথম মাথায় কি হচ্ছে আমার জানার দরকার নাই, আমার জানার ইচ্ছাও নাই, কিচ্ছু। সো নেভার এন্ড নেভার কোনোদিন লেফট টার্মিনালে তাকাবি না, সব সময় তাকাবি রাইট টার্মিনালে। তাহলে এভাবে যদি যায় তাহলে এটা দিয়ে নামতেছে, এবার আয় নামা, যদি নামাইতে চাস একটাই তোকে সব বলে দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই পাশ দিয়ে যদি নামে তাহলে তোর ডিরেকশন হচ্ছে এরকম, এই যে এরকম, এটা ছাড়া তো নামবে না, তাই না ভাইয়া? এই যে এরকম হয়ে নামবে। তাহলে এটা যদি নামে, গ্রিপ করো, এটা গ্রিপ করেছো, এটা গ্রিপ করলে এই দিকটা কি হচ্ছে, প্রবেশ করছে, তাহলে এটা কি হবে, সাউথ। এটা সাউথ হলে এটা কি হবে, ওমরি কিনা খাক। ঠিক আছে, এবার যদি গল্পটা কোনো কারণে এরকম থাকতো যে শেষের মাথাটা নামে নাই, শেষের মাথাটা উঠছে, এই যে এরকম ভাবে বোঝা যাচ্ছে, যদি বোঝা যায় তাহলে এরকম ভাবে ফাইন্ড আউট করে নিবা। তাই সলিনয়েডের যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল ফেজের এক্সাম দেখি, কোনোদিন স্ট্রাকচার ছাড়া দেয় না। তার মানে কোন মাউন্টের উপর তার পেঁচাচ্ছি সেই মাউন্টিংটা দিয়ে দেয়, কোন এক্সিসের উপর তার পেঁচাচ্ছি সেই এক্সিসটা দিয়ে দেয়, যেন তুই বুঝতে পারিস কিভাবে কারেন্টের মুভমেন্ট আছে। একমাত্র আমাদের বইয়ে ভাই মাউন্টিং দেয়, আর আমাদের বইয়ে মাউন্টিং না দিয়ে কোথায় কোথায় যেন আমি দেখছি ওই এরকম করে কি যেন একটা, এই যে এরকম কি যেন একটা লেখাও আছে, কি করে যেন একটা লেখা আছে, নর্থ না সাউথ কেমনে যেন লেখা আছে, আমি দেখে খুব ভয় পাইছি, আমি এটা বুঝি না, তাই আমি ওইদিকে যেতে চাই না। তাহলে এমসিকিউ এর জন্য ভালো করে মাথায় রেখো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। ভাইয়া ওই যে সাউথ পোলটা তো উপরের দিকে যাচ্ছিল, মানে দিকটা, ওটা যদি নিচের দিকে আসতো তাহলে তো একই দিকই হয় না? হ্যাঁ ভাই, যেটা যেরকম হবে সেভাবে নিয়ে নেবেন। তাহলে সলিনয়েডের ক্রস সেকশন দেখতে হবে, সলিনয়েডের ক্রস সেকশনে যদি আপনি ক্লকওয়াইজ পান, যে টার্মিনালে ক্লকওয়াইজ পাবেন সেটা যেন কি হবে ভাইয়া, সাউথ না নর্থ, সাউথ। আর যেটাতে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ পাবেন সেটা হবে নর্থ। ভাই উল্টা লিখছেন। এই যে এটা দিয়ে যারা গ্রিপ করতে পারে তাদের কিছু লাগে, আমি এই জন্য বলছি যারা গ্রিপ করতে পারি তাদের জন্য কিচ্ছু লাগে, যারা গ্রিপ করতে পারি না তাদের জন্য নানা প্রবলেম। আচ্ছা, তার এটা ভাই পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, চলে জানা দরকার। তাহলে সলিনয়েডের যে ক্রস সেকশন বা যে প্রস্থচ্ছেদে আমি ক্লকওয়াইজ কারেন্ট পাবো সেটা হবে সাউথ পোল, আর যেটাতে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাবো সেটা হবে নর্থ পোল। বাইরে চলে আসে, ডেফিনেটলি মনে রাখার জন্য যে খুশি মনে রাখো, পরীক্ষার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ এটা বলেছে, পরীক্ষার কোশ্চেন আসে এটা। আচ্ছা, কারো কাছে তপন স্যারের বই হবে? হবে ভাইয়া। আচ্ছা, দরকার নেই। সে কিসের ছবি চাইবে আর কিসের ছবি দেবে দেখা গেছে ছবি দিয়ে রাখবে নিউটনিয়াম বল, সেকেন্ড পার্ট, তারপর বললাম আমি ছবি পাইছি। আচ্ছা, এটা একটু গেল ভাইয়া। তাহলে সলিনয়েডের এটা একটু ভালো করে মাথায় রেখো। অনেকক্ষণ তো ভারী ভারী কথাবার্তা বলছি, এবার একটু ফাজলামিমূলক কথা বলবো কিনা জানি না, অ্যাডমিশনের কাছে তো বলি মাঝে মাঝে কি আপনি বলো স্যার সব সাইডে বলো।
ঠিক আছে, আর একটু বড় হ, অ্যাডমিশনের ক্লাসে আসলে তখন বলবো। ভাইয়া হ্যাঁ বল। হুট করে চ্যাপ্টার 5 এ চলে গেলেন যে? বুঝি নাই। হুট করে চ্যাপ্টার 5 এ চলে গেলেন যে? আমি কি বলছি আমি চ্যাপ্টার 5 এ গেছি? আমি বলছি ম্যাগনেট পড়াতেছি। আচ্ছা আমি তো বলি না আমি চ্যাপ্টার 5 পড়াইতেছি, আমি বলছি ম্যাগনেট পড়াইতেছি। আর চ্যাপ্টার 4 আর 5 আলাদা কোনো কিছু বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা এবার একটু ভাইয়া আমরা লেঞ্জের সূত্র নামের একটা সূত্র আছে ভাইয়া, সেটা নিয়ে একটু কথা বলবো। লেঞ্জের সূত্র, তো লেঞ্জের সূত্র কি ছিল ভাইয়া? জগতে কোন রাশি যখনই তৈরি হয়, তৈরি হওয়া মাত্রই সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তৈরি হওয়া মাত্রই সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। নানা রকম ফাজলামি করা যায়, আমি আর ফাজলামি না করি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে লেঞ্জের সূত্র ভাইয়া। জগতে যখনই কোন রাশি তৈরি হয়, তখনই সে তৈরি হওয়া মাত্রই তার সৃষ্টির কারণকে বাধা দেয়। আর বাচ্চা কাচ্চা বাপ মায়ের জন্য আসে, আর বাচ্চা কাচ্চা বড় হয়ে কি শুরু করে? বাপ মায়ের সাথে বিরোধিতা শুরু করে। তাই তৈরি হয়ে বাপ মায়ের শান্তি নষ্ট করে। ঠিক আছে, আমি আর অন্যদিকে না যাই, পরে গল্প বলবো, একটু বড়। আচ্ছা তাহলে এখন দেখা যাক, ওটা ভাইয়া প্রকৃতির নিয়ে। আচ্ছা তাহলে একটু আসি দেখি ভাইয়া, যে কথা বলছিলাম যে যে ঘটনাটা যে কারণে তৈরি হবে, সৃষ্টি হওয়া মাত্রই সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। একটু মিউট করে গল্পটা বলি। এটা কি লিখবো? ভাইয়া কাজটা একদমই ঠিক হচ্ছে না। ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। ইচ্ছা করে মিউট করে রাখছে। আমরাও শুনতে এখন চাই। কি ওদের গল্প শোনাচ্ছে? আচ্ছা ভাইয়া এটা কিন্তু কালকে সহ্য করবে না। এইটা শোনাতে যাবে না, এটা রেকর্ডিং থাকলে প্রবলেম হচ্ছে, এটা রেকর্ডিং থাকলে খুব প্রবলেম, এটা শোনাতে যাবে না। আচ্ছা আমরা কিছু বলি না, আমরা একটু ব্রেক নিচ্ছি শুধু। আমরা কষ্ট পাইছি। এখন না শুনতেছি না। কষ্ট পাইছি। ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দুটো অঙ্ক দিছিল। আচ্ছা ঠিক না। যেটা ভর্তি পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা বলছিল। বইতে না আসলে মেডিকেলে আসবে, বইতে না আসলে মেডিকেলে আসবে। আচ্ছা ওকে এবার আয় ভাইয়া একটু, এবার একটু সামনে আসি। হ্যাঁ ভাইয়া এবার একটু ঠান্ডা মাথায় গল্প করতে হবে। হ্যাঁ এবার একটু ঠান্ডা মাথায় গল্প করতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখি তো ভাইয়া, আমরা আদিম যুগে ফিরে যাই। হ্যাঁ যে সময় আমার বার ম্যাগনেটকে আমি হাত দিয়ে মুভ করাবো। ও ভাই আমি মনে হয় সারা জীবন এদিকে নট দিয়েছি না, এটা আমার অভ্যাস। তুই ইচ্ছা হলে চেঞ্জ চেঞ্জ করে দিস, এগুলো নিয়ে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ভাইয়া মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এই বার ম্যাগনেটটাকে এই দিকে মুভ করাতে চাই। আমরা বলেছিলাম যে মুভমেন্ট থাকলেই কি হবে ভাইয়া? রিলেটিভ মোশন তৈরি হবে। আর রিলেটিভ মোশন থাকলেই কি হবে? ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড থাকলেই কি হবে? এর অ্যাক্রসে ইএমএফ তৈরি হবে। ইএমএফ তৈরি হওয়া মাত্রই ক্লোজ সার্কিট পাইছে, তার মানে কারেন্ট তৈরি হবে। আমার এখনকার ইন্টেনশন হচ্ছে ওই কারেন্টটা কোন দিকে যাবে, তার মানে ইএমএফটা কিভাবে তৈরি হবে, কারেন্টটা এই দিকে পাঠাবে না কারেন্টটা এই দিকে পাঠাবে, দিস ইজ দ্য ইস্যু। তাই ইস্যুটা ভালো করে দেখি, লেঞ্জের সূত্র দিয়ে ইস্যু সলভ করব। তো লেঞ্জের সূত্রে বলা হয়েছিল যে যে জিনিসটা যার কারণে তৈরি হবে সে সৃষ্টির কারণকেই বাধা দেবে। তাহলে একটু চিন্তা করতো, খাঁটি বাংলা ভাষায় ভাব, এই ইএমএফটা কেন তৈরি হবে? নর্থ পোল ওইদিকে আসতেছে তাই তৈরি হবে,
তৈরি হওয়া মাত্রই সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে, মানে নর্থের আশাটা বাধা দেবে। এখন বল এই পাশে কি ধরনের ঘটনা ঘটলে নর্থ আসবে না? এখানে কোন পোল তৈরি হলে এই নর্থ আসতে চাইবে? ডেফিনেটলি নর্থ পোল তৈরি হইলে, তার মানে সলিনয়েডের এই পাশে কি তৈরি হবে ভাইয়া? নর্থ। তাহলে সলিনয়েডের যদি এই পাশে নর্থ পোল তৈরি হইতে হয়, তাহলে আর এই পাশে যদি সাউথ পোল তৈরি হইতে হয়, তাহলে পারে আমার কোন দিকে যেন ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ থাকতে হবে? আমার এই ক্রস সেকশনে কি যাইতে হবে ভাইয়া? ক্লকওয়াইজ মুভমেন্ট থাকতে হবে। তাহলে ক্লকওয়াইজ মুভমেন্টটা এরকম হবে না ক্লকওয়াইজ মুভমেন্টটা এরকম হবে? ডেফিনেটলি ক্লকওয়াইজ মুভমেন্টটা এরকম, তার মানে এই মাথা দিয়ে কারেন্টটা নামতে হবে। তাই এই মাথা দিয়ে কারেন্ট নামবে নামবে নামবে। ভাইয়া মুখস্থ করে অ্যাটলিস্ট এই জায়গায় কিচ্ছু করতে পারবে না। মানে কেউ যদি এটা মুখস্থ করতে চাস, এটা এরকম গেলে এটা এরকম হয়, আমি তোরে অ্যাসিওর করতেছি যদি ওইটা দিয়ে পাস ফেল নির্ধারিত হয় তাহলে তুই ফেল করবি, তাহলে তুই ফেল করবি। এবার ধর তোকে বলা হলো ধর তোকে বলা হলো এটাকে এইদিকে নিয়ে যাচ্ছিস, ঘটনা তো সেম। তাহলে এবার এইদিকে নিয়ে যাচ্ছি, তার মানে রিলেটিভ মোশন তৈরি হচ্ছে। তাহলে এখানে ইএমএফটা তৈরি হবে কেন? এই মাথার কাছ থেকে নর্থ পোলটা কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। তাহলে তৈরি হওয়া মাত্রই সে কি করবে? যাইতে দেবে না। যে কারণে তৈরি হবে সে কারণটাকে বাধা দেবে। এটা কেন তৈরি হচ্ছে? এই মাথা থেকে নর্থ পোলটা কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। তাহলে এখন সে কি করবে? দূরে সরে যেতে দিবে না। তাহলে দূরে যদি সরে যেতে না দেয়, তাহলে এখানে কি তৈরি হবে? সাউথ। আর এখানে কি তৈরি হবে? নর্থ। এবার তুই আমাকে বল নর্থ কেমনে তৈরি হবে? নর্থ কেমনে তৈরি হবে? এইটা দিয়ে না এইটা দিয়ে? ডেফিনেটলি এইটা দিয়ে। তার মানে বুঝতেই পারছি গল্পটা। তাই যে কারণে তৈরি হবে, সৃষ্টি হওয়া মাত্রই সে তার তৈরির কারণকে বাধা দেবে। চুম্বকের মুভমেন্ট, কারণ বলরেখার মুভমেন্ট কি জন্য আসছে? চুম্বকের মুভমেন্টের জন্য। তাই বেসিক কজ কি? ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড না হলে তো তৈরি হবে না। এখন ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড এনশিওর করছিস কি? মুভমেন্ট অফ ম্যাগনেট। মেইন জিনিস হচ্ছে ম্যাগনেট। আলিফ ভাইয়া ওকে ডান। ভাই খুবই খুবই জরুরি জায়গা, খুবই জরুরি জায়গা। এই লেঞ্জের সূত্র অ্যাপ্লাই করাটা খুব বেশি জরুরি, এটা ভালো করে মাথায় রেখো। আচ্ছা ভাইয়া, জি এখানে যদি না কিছু না বুঝছি। কেসে পাউডার কমোডার আমি চুম্বককে নিয়ে যেতে চাচ্ছিলাম, তাই তৈরি হচ্ছিল কি নর্থ আসতেছে বলে, তাই নর্থ আসতে, তাহলে এখানে নর্থ তৈরি হবে। আর এবার কি হয়েছে? নর্থ চলে যাচ্ছে বলে, তাহলে এবার নর্থ যাইতে দিবে না, তাহলে কি তৈরি হবে? সাউথ তৈরি হবে। যে কারণে তৈরি হবে কারণ থাকে না। আচ্ছা তাহলে আমি সম্ভবত এটা ডিরেকশন দেখাইতে পারছি, আমি মনে হয় এটা ডিরেকশন দেখাইতে পারছি। তো ডিরেকশন যদি এমনি নরমালি আচ্ছা একটু ভালো কথা এটা এইদিকে যাচ্ছিল না রে, এটা এইদিকে যাচ্ছিল। আচ্ছা একটু ইএমএফ টার পোলারিটি মনে হয় আমরা দেখতে পাবো এখান থেকে কেমন ঘটনাটা ঘটে। আমার এখানে সেলটা কোন পোলারিটির বসবে? এই পোলারিটি নাকি এই পোলারিটি? কোন পোলারিটির সেল এখানে আছে বলে তোর মনে হয়? দিস ওয়ান অর দিস ওয়ান? ডেফিনেটলি দিস ওয়ান। আচ্ছা একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, যে এই পোলারিটির কারণে আমার তড়িৎ প্রবাহটা ছিল এরকম, তাই তো? এরকম ছিল। আমরা কয়েকটা কেস একটু মনে হয় পাশাপাশি আঁকলে গল্পটা বলাটা সহজ হয়, তাই আমি একটু ঠান্ডা মাথায় কয়েকটা কেস একসাথে এঁকে ডিসিশনটা দিই। দ্যাটস বেটার। কয়েক রকম আঁকবো, নর্থ সাউথ, নর্থ সাউথ, সাউথ নর্থ,
সাউথ নর্থ। গ্যালভানোমিটারের কাটা আর কিছুই না। এবার আমি নর্থকে এদিকে নিতে চাচ্ছিলাম, তাহলে নর্থ এইদিকে যাচ্ছে, তাই এটা ইএমএফ তৈরি হবে, তাই নর্থ যেতে দিবেন, তাই এখানে নর্থ তৈরি হবে, এখানে নর্থ তৈরি হবে, মানে এখানে সাউথ তৈরি হবে। ওইখানে সাউথ তৈরি হলে ওই সেকশনে ক্রস সেকশনাল ভিউ এরকম হবে। দিস ওয়ান ইজ ক্লিয়ার? আচ্ছা, এবার নর্থকে এদিকে টানছি, এদিকে আসো। এবার নর্থ যাচ্ছে, তাই প্রবলেম এটা তৈরি হয়েছে, সাথে সাথে কি যাইতে দেবে না, মানে সাউথ তৈরি হবে। এটা সাউথ তৈরি হবে, মানে এখানে নর্থ তৈরি হবে, আর ওইখানে নর্থ তৈরি হবে, মানে এই ভিউটা থাকতে হবে, এই ভিউটা থাকতে হবে। তার মানে দিস ওয়ান শুড বি লাইক দিস। ওকে, এবার আমি সাউথকে এদিকে নিয়ে যাব। এখানে ইন্ট্রোডিউসড হবে, কেন সাউথ যাচ্ছে না, তাহলে ইন্ট্রোডিউসড হওয়ার সাথে সাথে কি করবে, সাউথকে আসতে দেবে না। সাউথকে যদি আসতে না দেয়, তাহলে এখানে কি তৈরি হবে, সাউথ। আর এখানে যদি সাউথ তৈরি হয়, তাহলে এখানে কি তৈরি হবে, নর্থ। তাহলে এই নর্থের জন্য এটা কি রকম হবে, এই নর্থের জন্য এটা কি রকম হবে, এই পাশ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা এরকম। এই কেমনে না সাউথেরটা নিচে। আচ্ছা, এবার এই পাশে সাউথ এই পাশে নিয়ে আসো। সাউথ এই পাশে চলে যাচ্ছে বলে তৈরি হচ্ছে, তাহলে সাউথ যদি এই পাশে চলে যায়, সাথে সাথে এখানে কি তৈরি করবে, নর্থ। তার মানে এখানে হচ্ছে সাউথ। তাহলে এখানে যদি সাউথ তৈরি হয়, তাহলে এই পাশ দিয়ে নামাবে। এই চারটা ভিউ একসাথে আঁকার কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে এই দুইটা দেখে বিভ্রান্ত হয়ে একটা কথা দিই যে এখানে ম্যাগনেট যেভাবে মুভ করাচ্ছি তড়িৎ প্রবাহ আসছে তার বিপরীতে। ম্যাগনেট যেভাবে মুভ করাচ্ছি তড়িৎ প্রবাহ যাচ্ছে তার বিপরীত দিকে। ম্যাগনেট যেদিকে মুভ করাচ্ছি, মানে এই কেস যদি না দেখি মুখস্থ করে ফেলাবো আমরা। আর তার সাথে ফার্স্ট ক্লাস একটা গল্প আছে, সেই গল্পের সাথে হুদাই মিলায় এটা মুখস্থ করে রাখা। প্লিজ প্লিজ, নেভার 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 নেভার। তাহলে এটা একটু দেখি ভাইয়া, এই যে এটা এইদিকে নিয়ে আসছি, এটাও কিন্তু এইদিকে। তাই যদি কেউ আবার কারো মধ্যে ইন্টেনশন তৈরি হয়ে থাকে যে আমি ম্যাগনেট যেদিকে সরাবো কারেন্ট আসবে তার অপোজিট দিকে, তারপর এরো বসাই দিব, ভাই ওই জায়গা থেকে সরে আসিস, হ্যাঁ ওই জায়গা থেকে সরে আসিস, তাহলে তুই একটা বুদ্ধি করতে পারিস। সেটা হচ্ছে না, কোনো বুদ্ধি নেই। তাই তাকাইছিলাম যে এত বছরে শুনলাম না, আজকে শুনলাম আসলে মিলে নাকি ভাই, মেলে না, একমাত্র লেন্জের সূত্রই মিলে, তাই আগে মেলে না, সেজন্য এটা লেন্জের সূত্র। আচ্ছা, তাই এগুলো ভালো করে মাথায় রেখো ভাইয়া, হ্যাঁ সিনারিও গুলো মাথায় রেখো, কারণ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ইস্যু, খুবই খুবই ইম্পর্টেন্ট ইস্যু। ওকে ভাইয়া, জি একটা উইয়ার্ড কোশ্চেন করতাম, ডেফিনেটলি বকা দিয়েন না। মানে কুণ্ডলীর যে বৃত্তগুলা ওগুলো যদি সমবাসে না হয়ে সমহারে বাড়তে থাকে, আর চুম্বকটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে নিয়ে যাই, তাহলে কি হবে? মানে ভাইয়া অন্য কেউ শুনে থাকলে একটু বলতো দেখি। কিছু বললেন ভাইয়া? আমি শুনতে পাই নাই পরিষ্কার ওয়েতে। জোরে বল এটিপি। আমি বললাম যে যদি কুণ্ডলীর যে বৃত্তগুলো, বৃত্তাকার যে পথটা, ওগুলো যদি সমান ব্যাসের না হয়ে একটা নির্দিষ্ট একটা ব্যাস থেকে সমহারে বাড়তে থাকে, ওই তাহলে তার নাম সলিনয়েডই হয় না। আচ্ছা
আচ্ছা এটা সলিনয়েড না হলেও যদি সেক্ষেত্রে আমরা চুম্বক দণ্ড নিয়ে যাই একটু অ্যাঙ্গেলে, তাহলে কি হবে? মানে আমি তোর কথা বুঝি নাই। আমি কোশ্চেন করার সময় আপনি বুঝেন না। হ্যাঁ, এই কেসে যদি হ্যাঁ যদি অ্যাঙ্গেলে আমি চুম্বক দণ্ডটাকে নিয়ে যাই তাহলে কি হবে? ঘটনা একই ঘটবে বাট ইউনিফর্ম হবে না। ঘটনা একই ঘটবে বাট সুষম চৌম্বক ক্ষেত্রের জন্য এটা সুষম হারে হ্রাস বৃদ্ধি ঘটে, এইটার জন্য সুষম হারে হ্রাস বৃদ্ধি ঘটবে না, অসম হারে হবে। আচ্ছা, তখন গ্যালভানোমিটারের পার্টটা কি মানে কি সেম থাকবে, একই রকম থাকবে, বাট ওইটা কখনো এটা ইউনিফর্ম ভাবে মুভ করতে পারবে না, ওইটা সারাক্ষণ এরকম কাঁপতে থাকবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে সামনের ক্লাসে আমরা ফ্যারাডের ল পড়ব। ফ্যারাডে স্যারের ল পড়ব। ফ্যারাডে স্যারের ল পড়ে আমরা সামনের দিকে মুভ করব ইনশাআল্লাহ। আর সেমিকন্ডাক্টর নামের একটা বাকি আছে, ওটা রিভিশনের সময় এক্সট্রা ক্লাস দেব ভাইয়া। আরেকবার দাও। এই ম্যাথ ক্লাস কে করবি? হাত তোল। ওই তোরা ভেতরে যারা আছিস ম্যাথ ক্লাস কে করবি? আচ্ছা পারিহা, এই তোরে হোস্ট বানাই দিলাম। না ভাইয়া, না না না। শিশিরকে হোস্ট দিয়ে দিস। আচ্ছা ভাইয়া। আজকে আমি মুরগিগুলোর আগে ব্যবস্থা করে নেই। আরে শিশিরের তো অনেক খরচা লাগে। এজন্য পাশে যে সম্ভব আর শিশির পাশে ঢুকে একবার ওইদিকে যায় একবার এদিকে যায়। জগতে